আর একটা কথা বলবেন, কোর্ট থেকে বের করে দেব। এস আলমের দুর্নীতির মতো দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে। আপনাকে সাবধান করে দিচ্ছে যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে করে। আমাদের একজন খুব পপুলার লয়ার আছেন, উনি খুব মজা করে একটা কথা বলেন। সবাই খুব ভারী ভারী আজকে সংস্কারের আইনের কথা বলবেন, আমি একটু হালকা করে বলতে চাই। উনি বলছেন যে আমরা তো এই 5ই আগস্টের বিপ্লবের পরে আদালতে টানানো একটা ছবিকে নামিয়ে ফেলেছি। আমার মনে হয় আরেকটা ছবি আদালতে টানানো উচিত, কিন্তু সেটা লয়ারদের পেছনের দেয়ালে। সেটা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। রাজনৈতিক যে প্রক্রিয়া, ঘুরে ফিরে কিন্তু রাজনীতি এখানে ঘুরে ফিরে আসবে। আমি যতই নিয়ম কানুন করি, কিন্তু যখন একটা নিপীড়ক সরকার আসবে, তখন কিন্তু পুরো বিচার ব্যবস্থাকে নানানভাবে হাত পা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে বিচার ব্যবস্থাও তাদের হাতিয়ারে পরিণত হয়, যেটা হয়েছিল। সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম, আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল, সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলায় ফেলা। আমি তখন একটা বক্তৃতা দিয়েছিলাম যে এই যে গত ইলেকশনের পরে, যেটা যে নির্বাচনে শেখ হাসিনা সর্বশেষ নির্বাচন ছিল, যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে করে, এটা কনস্টিটিউশনের যে ভায়োলেশন, এই কথাটা আমি একদম আইন দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছিলাম। তো এই যে বিষয়টা, আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফ্রুটফুল হতে পারে না। আমরা জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস এটিএম আফজাল, জাস্টিস মুস্তাফা কামালদেরকে জাজ দেখেছি, তাদের দেখলে যেমন আমাদের আস্থা বেড়ে যেত, ঠিক একই জায়গায় যখন আমি শামসুদ্দিন চৌধুরী মানিক অথবা এস কে সিনহার মতো লোকদেরকে দেখি, তখন আমার মধ্যে নানান শঙ্কা ভর করে। সুতরাং এই বিচার ব্যবস্থা সংস্কারের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে নিচ্ছি, যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে। সুতরাং আইন বা সংবিধান দিয়ে সবকিছু বেঁধে রাখা যাবে না। ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মকভাবে সচেতন হতে হবে। আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালাম, প্রধান বিচারপতি আমাকে বললো আপনার মামলা শুনবো না, আপনি আগে দাঁড়ান এখানে। আমি তো ভাবলাম না জানি কোন অপরাধ হয়ে গেল। বললেন যে কোথায় কি বলেন, সব খবর আমাদের কাছে আছে। আমি তো মাইলট থাকতেই পারে। বলে যে আমরা একটা কথা বলেছি, আপনি কি করে এরকম একটা ব্যাখ্যা দিলেন, আমি তো বুঝি নাই। তা আমি বললাম যে মাইলট, আমি তো যতদূর জানি আমি আদালতের ব্যাপারে কিছুই বলি নাই, আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। বলে যে আপনাকে সাবধান করে দিচ্ছি, কন্টেম্প করতাম কিন্তু করি নাই, কিন্তু যদি কথা বলেন তাহলে কিন্তু কন্টেম্প করবো। মানে আমি তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছুই বলি না। আর একটা কথা বলবেন, কোর্ট থেকে বের করে দেব। তো দিস ওয়াজ দি সুপ্রিম কোর্ট। রাজনৈতিক যে প্রক্রিয়া, ঘুরে ফিরে কিন্তু রাজনীতি এখানে ঘুরে ফিরে আসবে। আমি যতই নিয়ম কানুন করি, কিন্তু যখন একটা নিপীড়ক সরকার আসবে, তখন কিন্তু পুরো বিচার ব্যবস্থাকে নানানভাবে হাত পা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে বিচার ব্যবস্থাও তাদের হাতিয়ারে পরিণত হয়, যেটা হয়েছিল। সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম, আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল, সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলায় ফেলা। আমি তখন একটা বক্তৃতা দিয়েছিলাম যে এই যে গত ইলেকশনের পরে, যেটা যে নির্বাচনে শেখ হাসিনা সর্বশেষ নির্বাচন ছিল, যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে করে, এটা কনস্টিটিউশনের যে ভায়োলেশন, এই কথাটা আমি একদম আইন দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছিলাম। আমি একদিন ওই অ্যানেক্স বিল্ডিং এর 4তলায় গিয়েছি, যে দেখি যে বাথরুমের সামনে যাওয়া যায়, মানে বাথরুমে যাওয়া দরকার, কিন্তু বাথরুমের সামনে বিশাল স্তূপ ফাইলের। আমি জিজ্ঞাসা করলাম কি, বলে যে সেকশনের ভিতরে ফাইল রাখার জায়গা নেই। কারণ এত মামলা ফাইল হচ্ছে যে ফাইল রাখবে কোথায়। যে একটা জুডিশিয়াল সিস্টেমে এইরকম যে ফাইল, এবং এরপরে যে আইন করা হয়েছে যে একটা পিটিশনে 16 কপি করে রিকুইজিট জমা দিতে হয়। তো দুনিয়াতে এরকম সম্ভব যে একটা যে কোনো একটা হাইকোর্টের বেঞ্চের মধ্যে যদি ঢুকি, যে এই বিশাল স্তূপ, এইটাকে ডিজিটাইজেশন কোনোভাবে করা যায় কিনা, অথবা মামলার সংখ্যায় যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের কথা বলে এইটাকে না কমালে, বিদ্যমান এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা পেন্ডিং আছে, যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয়, এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত 30 বছর সময় লাগবে। এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার
গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই যে বিদ্যমান মামলাগুলো আছে কি পদ্ধতিতে শেষ করা যায় সেটার ব্যাপারেও আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। একজন বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কি বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। অন্যদিকে কত হাজার কন্টেম্পট পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই, কিন্তু এই গত 10 বছরে যত কন্টেম্পট পিটিশন হয়েছে কোনো একটা কন্টেম্পট পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাকে বেতন দেওয়া হোক, তারপরে 5 বছর গেছে, কন্টেম্পট হয়েছে, কন্টেম্পট পেন্ডিং, একটা মানুষকে বেতন দেওয়া হয়নি। এই যে সরকারি কর্মচারীদের আদালতকে নামানোর প্রবণতা, এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে, এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ নেই। এই যে প্রশাসন যন্ত্র, তারা ডেলিবারেটলি সরকারের সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করতো, এই জায়গাতেও সংস্কার আনতে হবে। একটা মামলা বেইল পিটিশন লিস্টে আনার জন্য 20,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, দেখেছি। আবার অনেক বিচারক সম্পর্কে জানি জাজমেন্ট হয়ে গেছে, জাজমেন্টটা নামানোর জন্য 3 বছর পর্যন্ত জাজমেন্ট নামানো সম্ভব হয়নি, কারণ ওই বেঞ্চের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার এবং পিয়নকে সে 3 লক্ষ টাকা ঘুষ চেয়েছে, এটা দেয়া হয়নি বলে, এবং এটা প্রধান বিচার পর্যন্ত বিচার গিয়েছে। এই যে প্রক্রিয়াগুলো আপনি বিচ্ছিন্নভাবে এগুলো বিশ্লেষণ করলে ভুল হবে। এই সবগুলো তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয়, কত কিছু করতে হচ্ছে। এই সমস্ত যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের পরিপূর্ণ সংস্কারের কথা, যেটা মাননীয় আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তারা বিধিমালা প্রণয়ন করেছেন, আইন করে ফেলেছেন, যেটা আলোচনার পরে ফাইনালাইজ তারা করবেন। আশা করি সেটার মধ্য দিয়ে এই পুরো প্রক্রিয়ার একটা সমাধান হবে। আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে এস আলমের দুর্নীতির মতো দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে। এই যে মানসিকতাটা, এস আলমকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? একটা সুপ্রিম কোর্ট, তার কি কাজ যে এইরকম একটা দুর্নীতিবাজকে বাঁচানো, যাতে করে সে যেহেতু ক্ষমতাসীনদেরকে নানানভাবে সাহায্য করছে তার গায়ে হাত দেওয়া যাবে না। এই যে কালচারটা, এটাকে বন্ধ করতে হবে।